ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটের দিন ভোট দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি গুজরাতের আহমেদাবাদের ভোটার। সকাল 7:30টার একটু পরেই ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তাকে স্বাগত জানান। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে ভোট দিতে যাওয়ার আহ্বান তার পক্ষ থেকে। তিনি জানান, গত রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে আহমেদাবাদে গিয়েছেন ভোট দিতে। পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, 4 আসনের ভোটের মধ্যে ঝুঁকিপূর্ণ আসনগুলোর কথা আপনার কাছ থেকে জানছিলাম। এর আগে ঠিক কি ধরনের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে সেই আসনগুলোর জন্য? দেখেন, এই যে বাড়তি নিরাপত্তা বলতে যেটা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সাথে সাথে আছে কিন্তু রাজ্য সরকারের পুলিশ। তো সব মিলিয়ে বুথের ভিতরে যাতে কোনো উৎপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনকি বুথ কেন্দ্র অর্থাৎ বুথ যেখানে ভোট দান পর্ব চলছে সেখান থেকে কিন্তু 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো জমায়েত হচ্ছে না। সকাল থেকেই দেখা গেল যে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দক্ষিণ বিভিন্ন জায়গায় এই 4টি বুথের এই 4টি আসনের যে বুথগুলো আছে সেই বুথগুলোর কিন্তু বিভিন্ন জায়গায় যখনই জমায়েত হয়েছে তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ যৌথভাবে কিন্তু তারা তাড়িয়ে দিয়েছে, জমায়েত হটিয়ে দিয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় দেখা গেছে কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়তে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, কোথাও সিপিএম এর সঙ্গে। তো সব মিলে যেখানে যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানেই কিন্তু কুইক রেসপন্স টিমের সদস্যরা চলে গেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সমস্যার সমাধান করেছে। বেশ কিছু জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠেছিল, সেগুলো মেরামত করে ভোট গ্রহণ পর্ব শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত আপনাকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানাই যে দেশের এই চতুর্থ দফায় যে ভোট গ্রহণ, এই তৃতীয় দফায় যে ভোট গ্রহণ চলছে, এই তৃতীয় দফায় ভোট গ্রহণে সব থেকে বেশি কিন্তু অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে। এখনো পর্যন্ত 200-র বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে এবং যে ভোট দান, সেই ভোট দান কিন্তু 25% ভোট দান 11টা পর্যন্ত, অর্থাৎ সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল 6টা পর্যন্ত। কিন্তু 11টা পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত 25% ভোট দান হয়েছে। এবং সেক্ষেত্রে সত্যজিৎ, যেহেতু বলা হয়ে থাকে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়ছে, এবার ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তৃতীয় দফায় এসে কত শতাংশ ভোট কাস্টিং এর আশা করছেন সবাই এবার এই তৃতীয় দফায়? দেখুন, প্রথম এবং দ্বিতীয় দফায় ভোট দানের হার খুব কম ছিল এবং তৃতীয় দুটো দফার মতো এবারও দেখা গেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ভোট দিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে দেশবাসী এবং সবাই আশা করছে যেভাবে শুরু হয়েছে প্রক্রিয়া, তাতে করে কিন্তু 80%-এর উপর ভোট দান বিশেষ করে পশ্চিমবঙ্গে পড়বে। অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু সমানভাবে রাজনৈতিক দলগুলো যারা লড়াই করছে, এনডিএ থেকে শুরু করে ইন্ডিয়া জোট, সবাই কিন্তু চেষ্টা করছে ভোটারদের যাতে করে বুথ মুখে আনা হয়। অন্যান্য আগের দুটো দফার মতো কিন্তু এই যে তৃতীয় দফার ভোট হচ্ছে, সকাল থেকে একটা মেঘলা ঠান্ডা শীতল পরিবেশের মধ্যেই ভোট শুরু হয়েছে। কারণ গত রাতে দীর্ঘ সময় কিন্তু বৃষ্টি হয়েছে, দীর্ঘ একটা বৈশাখ মাসের শুরু থেকে এখনো পর্যন্ত একবারই বৃষ্টি হয়েছে, সেটা গতকাল রাতে ঝোড়ো হাওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখনো কিন্তু আকাশ মেঘলা এবং ঠান্ডা অর্থাৎ একটা পরিবেশ আবহাওয়ার আছে। দিক থেকে বলা যেতে পারে যে একেবারেই অনুকূলে রয়েছে ভোটারদের জন্য এবং নির্বাচনে যারা অংশ নিচ্ছেন প্রার্থীদের জন্য, যারা নিশ্চিত করবেন, যে ভোটাররা নিশ্চিত করবেন তাদের জয়, তারা যেন কেন্দ্রে আসেন সেই আশা তারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সাথে। এবারে যুক্ত করে নিতে চাই আরেকটু বিস্তারিত জানার জন্য প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীকে। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ভোট শুরু হয়েছে, বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের সহকর্মী বলছিলেন যে 25% ভোট পড়েছে।
আপনার কাছ থেকে একটু জানতে চাই, গণমাধ্যমগুলো কি বলছে ভোটের পরিবেশ নিয়ে, এই তৃতীয় দফার ভোটের পরিবেশটি নিয়ে? দেখুন, এই তৃতীয় দফা যে এখানে ভোট হচ্ছে, এই ভোটটাতে 93টি আসন, যার মধ্যে 2019 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 72টি আসন জয় করেছিল। ফলে এটা তাদের অন্তত শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। ফলে এখানে তাদের আসন সংখ্যা মানে বজায় রাখাটাই একটা চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। দ্বিতীয়ত, আজকের ভোট সম্পন্ন হওয়ার পর ভারতবর্ষের 543টি আসনের মধ্যে 283 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। ফলে একটা অনুমান করা যেতে পারে ভারতের নির্বাচনী ফলাফল কোন দিকে এগোচ্ছে। এবং প্রথম দুই পর্যায়ে যে ভোট হয়েছে তাতে ভোটের হার 2019 2014 তুলনায় কম হওয়াতে সমস্ত রাজনৈতিক দলের চিন্তা বাড়িয়েছে, নির্বাচন কমিশনেরও চিন্তা বাড়িয়েছিল। ফলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সকলেরই উদ্দেশ্য যে যাতে বুথে ভোটারদের নিয়ে আসা যায়। কিন্তু সামগ্রিকভাবে একটা নিরুৎসাহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2019-এ যে উচ্ছ্বাস আমরা মানুষের মধ্যে এই দেখেছিলাম, নিরুৎসাহটি কেন, মানে কেন মানুষের মধ্যে উচ্ছ্বাস নেই? এর আবহাওয়া অনেকগুলো বড় কারণ প্রভাব ফেলছে নাকি অন্য? অনেকগুলো কারণ হচ্ছে। একটা কারণ, প্রথমত এটা গ্রীষ্মের দাবদাহ। যদিও পশ্চিমবঙ্গে গতকাল বৃষ্টি হওয়ার ফলে একটু আবহাওয়া অপেক্ষাকৃত শান্ত হয়েছে, মানে বলা যায় দাবদাহটার পরিমাণ কম, ফলে ভোট সেখানে বেশি হওয়া উচিত। কিন্তু অন্যত্র কিন্তু 40 ডিগ্রি 42 ডিগ্রির উপরে টেম্পারেচার দেখ। দ্বিতীয়ত, এটা হচ্ছে কৃষকদের ফসল কাটার সময়। ফলে কৃষকরা তারা জানেন যে ভোটের ফল তো মোটামুটি প্রায় বোধহয় জানাই, সুতরাং আর ফসল কাটা ছেড়ে ভোট দিতে যাই কেন। তৃতীয়ত, এমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না যে ভোটারদের যে কোনো একটা উদ্দেশ্য নেই। যেহেতু আমার মনে হয়েছে যে কোনো একটা জাতীয় রাষ্ট্রীয় ইস্যু এই লোকসভা নির্বাচনে কিন্তু অদ্ভুতভাবে যাকে বলা যায় মিসিং। ফলে সেখানে স্থানীয় মুদ্রা, স্থানীয় ইস্যু, স্থানীয় প্রার্থী তারা অনেক বেশি প্রধান ইস্যু হয়ে উঠেছেন একটা রাষ্ট্রীয় সরকার গঠনের থেকে। ফলে একটা নিরুৎসাহর ভাব আছে। এখন দেখা যাক আজকে আমি বলছি পশ্চিমবঙ্গে যে ভোটের সংখ্যা সত্যজিৎ জানালো, ভারতবর্ষের অন্যত্র উত্তরপ্রদেশ কি ও মহারাষ্ট্রে সেখানে কিন্তু অনেক কম ভোট করছে সেই একই সময়ে। যেহেতু আপনি অন্যান্য প্রদেশের প্রসঙ্গ আনলেন, আমি একটু কাশ্মীরের ব্যাপারটাই জানতে চাই। কাশ্মীরে কেন প্রার্থী দিতে পারেনি বিজেপি? প্রথমত, কাশ্মীরে তারা নির্ভর, বিজেপি এখনো পর্যন্ত যে দাবি তারা করেছিলেন যে 370 ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের যে ভারতের সামগ্রিক ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে কাশ্মীর যুক্ত হলো, সেটা কাশ্মীরের মানুষ মেনে নিয়েছেন সোৎসাহে। কিন্তু যে রাজনৈতিক প্রভুত্ব কোনোদিনই বিজেপির ছিল না শ্রীনগর উপত্যকায়, কাশ্মীরের কিন্তু আসন সংখ্যা 5টার মধ্যে জম্মু এবং উধমপুর, মূলত যেটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেখানে বিজেপি প্রার্থী দিয়েছে। কিন্তু যে উপত্যকার যে 3টি আসন, বারামুলা, শ্রীনগর এবং অনন্তনাগ, সেখানে প্রার্থী দেয়নি। তারা আশা করছেন যে এখানে অন্য যে সমস্ত স্থানীয় আঞ্চলিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে মোকাবিলায় তারা পেরে উঠবেন না। ফলে বিজেপি 370 ধারার প্রত্যাহারের পরে বিজেপি হেরে গেছে এমন কোনো বার্তা তারা কাশ্মীর থেকে গোটা ভারতে দিতে চান না হয়তো। এমনকি লাদাখেও তাদের প্রার্থী আছে, কিন্তু সেই প্রার্থীও বেশ বিরোধী দলের কাছে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে শোনা গিয়েছে আর কি। সেখানে অনশন চলছিল লাদাখবাসীদের, যে তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংবিধানের যে বিশেষ ধারা মতে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হবে তা দেওয়া হয়নি। দীর্ঘকাল একটা, আপনারা অনেকেই জানেন হয়তো, যে বিখ্যাত আমির খানের 3 ইডিয়টস ছবির যাকে র্যাঞ্চো বলা হতো, যে নায়ক, তিনি নিজে স্বয়ং এখানে অনশনে নেতৃত্ব দিচ্ছিলেন। ফলে কাশ্মীরে বিজেপির এখনো জনপ্রিয়তা ততটা বাড়েনি যতটা হিন্দু প্রধান অঞ্চলে জনপ্রিয়তা আছে। বেড়েছে। অনেক ধন্যবাদ জনাব গৌতম লাহিড়ী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী সত্যজিৎ এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ভারতের লোকসভা নির্বাচনের বিস্তারিত জানাতে।